উত্তরপ্রদেশের শাহী জামা মসজিদের স্থানে কি একসময় হরিহর মন্দির ছিল? সেই মন্দির কি মুঘল সম্রাট বাবরের নির্দেশেই ভেঙে ফেলা হয়? মসজিদের তলায় কি হরিহর মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে? এরকমই কিছু প্রশ্নের কারণে গত 24শে নভেম্বর তারিখে উত্তরপ্রদেশের সম্ভলের পরিস্থিতি নিয়ন্ত্রণের একেবারে বাইরে চলে গিয়েছিল। উত্তেজিত বিক্ষুব্ধ জনতাকে সামলাতে পুলিশ কার্যত হিমশিম খাচ্ছিল। বিক্ষোভকারী এবং পুলিশের খণ্ডযুদ্ধে 5 জন মানুষের জীবনহানি ঘটে। সম্ভলের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে প্রশাসনকে ইন্টারনেট পরিষেবা বন্ধ এবং 144 ধারা জারি করতে হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মন্দির মসজিদ ইস্যুতে আর কতবার এ ধরনের ঘটনা আমাদেরকে দেখতে হবে? আর কতবার সাধারণ মানুষের জীবনহানি ঘটবে এভাবে? যেখানে আমাদের দেশে প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট নামক এমন একটি আইন রয়েছে, যে আইন এই ধরনের মন্দির মসজিদ ইস্যুগুলিকে গোড়া থেকেই খারিজ করে দেওয়ার ক্ষমতা রাখে, সেখানে বারবার এ ধরনের নানা বিবাদের সৃষ্টি কিভাবে হচ্ছে? আদালতের যে রায়ে সম্ভলে এ ধরনের অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হলো, সেই রায়কে ঘিরে কেন বিতর্কের সৃষ্টি হয়েছে? কেন বিশেষজ্ঞরা এই সমস্ত কিছুর জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস DY চন্দ্রচূড়ের ভূমিকার সমালোচনা করছেন? আর সম্ভলের শাহী জামা মসজিদকে কি কোনোভাবে মন্দিরে পরিণত করা যেতে পারে? সেখানে হিন্দুদেরকে কি পূজা অর্চনার অধিকার দেওয়া হতে পারে, যেরকমটা অনেকেই দাবি করছেন? এই পুরো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে। নমস্কার, আমি অন্তরা, আর আপনারা দেখছেন ইনসাইট। সম্ভলের শাহী জামা মসজিদ হচ্ছে ভারতে মুঘল নির্মিত সবচেয়ে প্রাচীন মসজিদ। প্রায় 500 বছরের পুরনো এই মসজিদ নির্মাণ হয়েছিল ভারতের প্রথম মুঘল সম্রাট বাবরের আমলে। বাবর যে 3টি মসজিদ নির্মাণ করিয়েছিলেন, তাদের মধ্যে 2টি মসজিদ এখনো পর্যন্ত টিকে আছে। আর সেই দুটোর মধ্যে প্রাচীনতম হচ্ছে উত্তরপ্রদেশের সম্ভলের এই শাহী জামা মসজিদ। এই মসজিদটি নির্মিত হয়েছিল 1526 খ্রিস্টাব্দে, আর নির্মাণ করেছিলেন বাবরের একজন ডেপুটি বা কর্মাধ্যক্ষ, নাম হিন্দু বেগ। এই মসজিদ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রকাশিত প্রোটেক্টেড মনুমেন্টগুলির তালিকায় পড়ে এবং ভারতের অ্যানসিয়েন্ট মনুমেন্টস প্রিজার্ভেশন অ্যাক্টের মাধ্যমে 1920 সাল থেকে এটি একটি প্রোটেক্টেড মনুমেন্ট হিসেবে প্রিজার্ভড রয়েছে। এই হচ্ছে এই শাহী জামা মসজিদের মোটামুটি পরিচয়। এবার যে ব্যাপারটা দিয়ে এই পুরো ঘটনাক্রম শুরু হয়েছিল তার প্রসঙ্গে আসি। উত্তরপ্রদেশের সম্ভল জেলার চান্দৌসিতে অবস্থিত সিনিয়র ডিভিশন সিভিল জাজ আদিত্য সিং এর কোর্টে একটি পিটিশন জমা পড়ে। আইনজীবী হরিশঙ্কর জ্যান এবং মহন্ত ঋষিরাজ গিরি সহ 8 জনের পক্ষ থেকে এই পিটিশন ফাইল করা হয়েছিল। পিটিশনে বলা হয় যে সম্ভলে যে শাহী জামা মসজিদ রয়েছে, সেই মসজিদটি একটি মন্দিরকে ধ্বংস করে তারপর নির্মাণ করা হয়েছিল। সেই মন্দিরটি ছিল বিষ্ণুর 10ম অবতার কল্কির মন্দির, যার নাম ছিল হরিহর মন্দির, যেটি নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা স্বয়ং। আজ থেকে 500 বছর পূর্বে মুঘল সম্রাট বাবরের নির্দেশে এই হরিহর মন্দিরের বেশ খানিকটা অংশ ভেঙে সেই স্থানে এখনকার এই শাহী জামা মসজিদটি নির্মাণ করা হয়েছিল, এরকমই দাবি করা হয় সেই পিটিশনে। তাদের কথার সপক্ষে নানা রকম তথ্য প্রমাণও আদালতে জমা দেওয়া হয়। এই পিটিশনটি জমা পড়ার পর আদালত অতি দ্রুত এই মামলার শুনানি আরম্ভ করে। আর আশ্চর্যের কথা যে আদালতের তরফ থেকে অপর পক্ষকে অর্থাৎ মসজিদ কমিটিকে শুনানিতে অংশগ্রহণের জন্য কোনো রকম নোটিশও জারি করা হয় না। একতরফা শুনানির পরেই বিচারপতি আদিত্য সিং মসজিদ চত্বরের প্রাথমিক সার্ভে করার নির্দেশ দিয়ে দেন। কোর্টের আদেশে সার্ভের জন্য একজন অ্যাডভোকেট কমিশনারকে নিযুক্ত করা হয়, যার আন্ডারে সার্ভে করা হবে। আর সার্ভের রিপোর্ট 29শে নভেম্বরের মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে আশ্চর্যের ব্যাপার এই যে সার্ভের জন্য 10 দিন সময় থাকলেও তড়িঘড়ি সেই দিনই সার্ভের কাজ শুরু করে দেওয়া হয়। কোর্টের অর্ডার পাস হয় দুপুর 3:30টার সময়, আর সার্ভে টিমের হেড অ্যাডভোকেট কমিশনার রমেশ রাঘব সার্ভে করা শুরু করেন সন্ধে 7টার দিক থেকে। 1.5 থেকে 2 ঘন্টা ধরে সার্ভে চলে। আর কোর্টের আদেশ অনুযায়ী সার্ভের সময় মসজিদ চত্বরের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা হয়। এ পর্যন্ত সবকিছু ঠিকই ছিল,
সমস্যা শুরু হয় 24শে নভেম্বর, যখন দ্বিতীয়বার সার্ভের জন্য সার্ভে টিম জামা মসজিদে পৌঁছয়। গুজব ছড়ায় যে সার্ভের জন্য মসজিদের ভেতরে খোঁড়াখুঁড়ি করা হচ্ছে। ধীরে ধীরে মসজিদের বাইরে মানুষজন জমা হতে শুরু করে। তাদের সন্দেহ আরো বাড়ে যখন সম্ভলের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের নির্দেশে মসজিদের ভেতরের একটি ট্যাঙ্ক থেকে জল বের করে দেওয়া হতে থাকে, আর সেই জলের ধারা মসজিদের বাইরে বেরিয়ে যেতে থাকে। তাদের মনে হয় যে সত্যি মসজিদের ভেতরে খোঁড়াখুঁড়ি করা হচ্ছে। ভিড় বিক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর পুলিশ এবং বিক্ষুব্ধ জনতার মধ্যে সংঘর্ষ শুরু হয়, যার পরিপ্রেক্ষিতে 3জন মানুষের সেখানে মৃত্যু ঘটে, আর বাকি 2জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়। মৃতদেহগুলির ময়না তদন্তে জানা যাচ্ছে গুলির আঘাতে তাদের মৃত্যু ঘটেছে, তবে সেই গুলি পুলিশের বন্দুকের নয়, কান্ট্রিমেড বন্দুকের গুলিতেই তাদের মৃত্যু ঘটেছে। আহত বাকি 25 জনের চিকিৎসা এখনো চলছে। জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষ কিভাবে শুরু হলো তা নিয়ে দুপক্ষের দুরকম বয়ান রয়েছে। পুলিশ দাবি করছে মসজিদ কমিটির তরফ থেকে খোঁড়াখুঁড়ির ভুয়ো খবর ছড়ানো হয়, যার ফলে সেখানকার স্থানীয় মুসলিমরা মসজিদের বাইরে ভিড় করতে শুরু করে। ভিড়ের মধ্যে কিছু জনের হাতে কান্ট্রিমেড বন্দুক পিস্তল ছিল। পুলিশকে লক্ষ্য করে গুলি করা হয়, পাথর ছোড়া হতে থাকে। তবে পুলিশ রাবার বুলেট, লাঠিচার্জ আর কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েই ভিড়কে নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এ ঘটনায় যারা যারা নিহত হয়েছে তারা সেই সব কান্ট্রিমেড বন্দুকের গুলিতেই মারা গেছে। অপরদিকে স্থানীয় মানুষজন এবং মসজিদ কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে মসজিদে উপস্থিত সম্ভল প্রশাসনের তরফ থেকে ভিড়কে উদ্দেশ্য করে গালাগালি আর গুলি চালনার হুমকি দেওয়া হয়। তারপর পুলিশ জনতার ওপর নির্বিচারে লাঠিচার্জ শুরু করে, আর এর পরিপ্রেক্ষিতেই জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে, পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। মসজিদের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পুলিশ জনতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল, আর তাতেই ওই 5 জনের মৃত্যু ঘটেছে। প্রশাসনের তরফ থেকে এই পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে 3 জন মহিলা সহ 25 জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মসজিদ কমিটির চিফ এবং এই কেসে মুসলিম পক্ষের আইনজীবী জাফর আলীও রয়েছেন। পুলিশের পক্ষ থেকে প্রায় 3000 জনের নামে 7টা এফআইআর দায়ের করা হয়েছে, আর সেই এফআইআর গুলির মধ্যে সম্ভলের সাংসদ সমাজবাদী পার্টির জিয়াউর রহমান বর্ক এবং এমএলএ ইকবাল মাহমুদের ছেলে সোহেল ইকবালেরও নাম রয়েছে। সমাজবাদী পার্টির তরফ থেকে পুলিশ প্রশাসনের এ ধরনের সিদ্ধান্তের কড়া নিন্দা করা হয়েছে। পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে তাদের মধ্যে অনেকেই দাবি করছে যে তারা ঘটনার সাথে যুক্ত নয়, পুলিশ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করেছে। চান্দৌসি ট্রায়াল কোর্ট মসজিদ চত্বরে সার্ভের যে রায় দিয়েছিল সেই রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে মসজিদ কমিটি সুপ্রিম কোর্টে আবেদন করে। তবে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ সেই রায়ের ওপর স্থগিতাদেশ জারি না করলেও মসজিদ কমিটিকে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেয় এবং এও বলে যে যতদিন পর্যন্ত না হাইকোর্টে তাদের আপিল গৃহীত হচ্ছে ততদিন পর্যন্ত ট্রায়াল কোর্ট যেন এ নিয়ে আর অগ্রসর না হয়। সেই সাথে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে ট্রায়াল কোর্টে যদি সার্ভের রিপোর্ট জমা পড়ে তবে সেই রিপোর্ট যেন সিল্ড কাভারে বন্ধ করে রাখা হয়। এই হচ্ছে সম্ভল কেসের এখনো পর্যন্ত যা অগ্রগতি হয়েছে তার বৃত্তান্ত। এবার বলি চান্দৌসির সেই আদালতের 19 তারিখের রায়কে ঘিরে কেন বিতর্কের সৃষ্টি হয়েছে। বিতর্কের সৃষ্টি হয়েছে কারণ ভারতে একটি আইন রয়েছে যার নাম প্লেসেস অফ ওয়ারশিপ স্পেশাল প্রভিশনস অ্যাক্ট 1991। এই আইনে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে সেই সব উপাসনা স্থল যেগুলি 1947 সালের 15ই আগস্টের দিন থেকে অর্থাৎ আমাদের স্বাধীনতার দিন থেকে ভারতে রয়েছে সেগুলির রিলিজিয়াস ক্যারেক্টার কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। অর্থাৎ ভারতের স্বাধীনতার দিন থেকে যে সমস্ত উপাসনা স্থলগুলি ভারতে বিদ্যমান রয়েছে তাদের ধর্মীয় চরিত্র কোনোভাবেই বদল করা যাবে না। যদি কোনো উপাসনা স্থল 1947-এর 15ই আগস্টে মন্দির ছিল তাহলে তা মন্দিরই থাকবে, যদি মসজিদ ছিল তাহলে মসজিদই থাকবে, যদি গির্জা বা গুরুদ্বারা বা অন্য কোনো ধর্মের উপাসনা স্থল ছিল তাহলে সেগুলি তাই থাকবে। এমনকি কোনো উপাসনা স্থল যদি একই ধর্মের একটি নির্দিষ্ট সেক্টর হয় তাহলেও তার ক্যারেক্টার বদল করে
অন্য সেক্টকে দেওয়া যাবে না। যেমন ধরুন কোনো একটি খ্রিস্টান চার্চ যদি ক্যাথলিক চার্চ হয়, তাহলে তাকে বদলে প্রোটেস্ট্যান্ট চার্চ করা যাবে না, যদিও দুটি খ্রিস্টানিটির আন্ডারে আসে। কিংবা হিন্দু ধর্মের অন্তর্গত হলেও কোনো একটি বৈষ্ণব মন্দিরকে শাক্ত মন্দিরে পরিণত করা যাবে না। অর্থাৎ এক কথায় প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট ভারতের প্রতিটি সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা আর ধর্মীয় অধিকারকে সুরক্ষিত রাখে। 1991 সালে কংগ্রেস সরকারের আমলে প্রধানমন্ত্রী PV নরসিমহা রাওয়ের ক্যাবিনেট সংসদে প্লেসেস অফ ওয়ার্শিপ স্পেশাল প্রভিশন বিল পেশ করে। সেই সময় LK আডবাণীর নেতৃত্বে অযোধ্যা রাম জন্মভূমি আন্দোলন খুব জোরদার হয়ে উঠেছিল। বিশ্ব হিন্দু পরিষদ আর RSS সহ বিভিন্ন হিন্দু সংগঠনগুলি পুরো দেশ জুড়ে রাম মন্দিরের দাবি তুলতে শুরু করেছিল। দেশের নানা প্রান্তে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছিল। দেশের জনগণ হিন্দু মুসলিমে প্রায় বিভক্ত হয়ে পড়েছিল। এরকম পরিস্থিতিতে কংগ্রেস সরকার প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্টের মতো একটি আইন আনার কথা চিন্তা করে, যাতে দেশের প্রাচীন স্থাপত্যগুলিকে এই হিন্দু মুসলিম বিবাদের থেকে রক্ষা করা যায়। সেই মতো সংসদে প্লেসেস অফ ওয়ার্শিপ বিল পেশ করা হয়। সে সময় বিজেপির সাংসদরা এই বিলের বিরোধিতা করলেও জনতা দল এবং বামপন্থী দলগুলির সাংসদদের সমর্থনে এই বিল পার্লামেন্টে পাশ হয়ে যায়। আর 1991 সালের 11 জুলাই থেকে এটি একটি আইন হিসেবে বলবৎ হয়। এই আইনে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে কেবলমাত্র অযোধ্যার রাম জন্মভূমি বাবরি মসজিদ মামলাটিকে বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রে এই আইন লাগু হবে। এমনকি উপাসনা স্থলের রিলিজিয়াস ক্যারেক্টারে বদল ঘটানোর জন্য আদালতে যদি কোনো কেস চলতেও থাকে বা কেস যদি পেন্ডিং থাকে, এমনকি সেই কেস যদি 1991 সালে যখন এই আইন বলবৎ হচ্ছে তারও পূর্বে ফাইল করা হয়ে থাকে, তাহলেও সেই সমস্ত কেসগুলি বাতিল হয়ে যাবে। সোজা কথায় বলতে গেলে একমাত্র অযোধ্যা কেসটিকে এক্সেপশন হিসেবে অ্যাকসেপ্ট করে বাকি সেই সমস্ত কেস যেগুলি উপাসনা স্থলের ধর্মীয় ক্যারেক্টার পরিবর্তনের সাথে যুক্ত, সেগুলি সমস্তই এই প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্টের কারণে রিজেক্ট হয়ে যাবে। আর এ সংক্রান্ত কোনো কেস আদালতে গৃহীতও হবে না। এমনকি প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্টের উল্লঙ্ঘন করলে জরিমানা সহ 3 বছর কারাদণ্ডের প্রভিশন রয়েছে। তবে যেহেতু প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্টেই সেই ব্রিটিশ আমল থেকে চলে আসা রাম মন্দির বাবরি মসজিদ ইস্যুটিকে এক্সেপশন হিসেবে রাখা হয়েছিল, তার জন্যই পরে আদালতে এই মামলাটি গৃহীত হয়েছিল, যার ফাইনাল জাজমেন্ট আসে 2019-এর 9 নভেম্বরে। মামলার রায় কি হয়েছিল তা আপনারা সবাই জানেন। তবে যাই হোক, দেশ স্বাধীন হওয়ার বহু আগে থেকে চলে আসা এই ডিসপিউটটি অন্ততপক্ষে একটা না একটা সমাধানে পৌঁছেছিল, আর সেটাকে সব পক্ষই স্বীকার করে নিয়েছিল। এখানে একটা ব্যাপার গুরুত্বপূর্ণ, যে রায়দানের সময় বিচারপতিরা পরিষ্কারভাবে বলেছিলেন যে অযোধ্যা মামলার এই রায়টিকে ভবিষ্যতে অন্য কোনো এ ধরনের ডিসপিউটের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এই রায়টি কেবলমাত্র একটি এক্সক্লুসিভ রায় হিসেবেই থেকে যাবে, আর বাকি সমস্ত ক্ষেত্রে প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট একেবারে অক্ষরে অক্ষরে পালন করা হবে। এই প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট সম্পর্কে অযোধ্যা মামলার রায়ে সুপ্রিম কোর্ট বলেছিল, এটি এমন একটি নর্ম, এমন একটি আইন যার মর্যাদা, যার গুরুত্ব আমাদের সংবিধানের বেসিক ফিচারের সমান। অর্থাৎ প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট আমাদের সংবিধানের এমন একটি অংশ যাকে চাইলেও বদলানো যাবে না। অযোধ্যা মামলার রায়ে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছিল যে বহু আগে ঐতিহাসিক সময়ে যেসব ভুলগুলি হয়ে গেছে, যেসব অত্যাচার হয়ে গেছে, সেগুলির বিচার বর্তমান আইন ব্যবস্থাতে করা সম্ভব নয়। অর্থাৎ আদালতের এটা কাজ হওয়া উচিত নয় যে অতীতে মধ্যযুগীয় শাসকদের দ্বারা যে যে ভুল হয়েছে সেই ভুলের বিচার করা। ইতিহাসে ঘটা সমস্ত ভুল বর্তমান এবং ভবিষ্যৎ সময়ে যেন নিপীড়নের জন্য ব্যবহার না করা হয়, এটা বলেছিলেন সুপ্রিম কোর্টের 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ অযোধ্যা মামলার রায় দেওয়ার সময়। তারা সেদিন আরো বলেছিলেন, ব্রিটিশদের পরাধীনতা থেকে স্বাধীনতা লাভের পর আমাদের দেশে এমন একটি সাংবিধানিক কাঠামো তৈরি করা হয়, যে সাংবিধানিক কাঠামো অতীতে হয়ে যাওয়া সমস্ত ইনজাস্টিস, সমস্ত অবিচারের ক্ষততে মলম লাগানোর কাজ করে। ভারতের প্রতিটি ধর্মীয় সম্প্রদায়কে সেই কনফিডেন্সটি দেওয়ার চেষ্টা করে যে তাদের উপাসনা স্থল ভারত সরকারের দ্বারা সম্পূর্ণ সংরক্ষিত থাকবে, কোনোভাবেই তার পরিবর্তন করা যাবে না।
আর এই কাজে সবচেয়ে বড় সহায়ক হচ্ছে প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট। এই আইনটিকে আনাই হয়েছিল এজন্য যাতে আমাদের ভারতীয় শাসন ব্যবস্থার সেকুলার বৈশিষ্ট্যকে রক্ষা করা যায়। এবার রাষ্ট্র বা বিচার ব্যবস্থা যদি সংবিধানে লিখিত নাগরিকদের মৌলিক অধিকারগুলিকে মেনে চলে, প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্টকে মেনে চলে, তাহলে এই যে সম্ভলের শাহী জামা মসজিদের কেস, যেখানে ট্রায়াল কোর্টের বিচারপতি মসজিদে সার্ভে করার আদেশ দিয়েছিলেন, তা কোনোভাবেই সংবিধান সঙ্গত বা আইনসঙ্গত হতে পারে না। কোনো এক পক্ষের ধর্মবিশ্বাসকে অপর পক্ষের ধর্মবিশ্বাসের থেকে বেশি গুরুত্ব দেওয়া যেতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন যে এই কেসের ক্ষেত্রে হিন্দু পক্ষের বিশ্বাসকে মুসলিম পক্ষের বিশ্বাসের থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। হিন্দু পক্ষের পিটিশনাররা কি বলছে? তারা বলছে 1529 সালে বাবরের আদেশে প্রাচীন হরিহর মন্দিরের কিছুটা ধ্বংস করে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু 1947 সালে ভারতের স্বাধীনতা লাভের সময় এই স্ট্রাকচারটির রিলিজিয়াস ক্যারেক্টার কি ছিল? এর রিলিজিয়াস ক্যারেক্টার ছিল মুসলিম মস্ক, এবং 1947 থেকে আজ এই 2024 সাল পর্যন্ত এটি একটি মুসলিম মস্কই রয়েছে। আর প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট অনুযায়ী এর রিলিজিয়াস ক্যারেক্টার কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। যতদিন পর্যন্ত প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট বলবৎ রয়েছে ততদিন পর্যন্ত এটি একটি মুসলিম মস্কই থাকবে। তাহলে চান্দৌসির ওই আদালত সার্ভে করার এই আদেশ দিল কিভাবে? চান্দৌসির ওই আদালত এ ধরনের আদেশ দিতে পারল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস DY চন্দ্রচূড়ের করা একটি মন্তব্য এবং একটি আদেশের ওপর ভিত্তি করে, যা তিনি জ্ঞানভাপী মসজিদ ডিসপিউট মামলায় দিয়েছিলেন। আপনারা নিশ্চয়ই এই জ্ঞানভাপী মামলা সম্পর্কে শুনেছেন। এই ডিসপিউটটিও ভারতের স্বাধীনতা লাভের আগে থেকে চলে আসছে, যদিও এই কেসটি আদালতে প্রথম ওঠে 1991 সালে। স্বয়ম্ভু লর্ড বিশ্বেশ্বরের ভক্ত পরিচয়ে কয়েকজন ব্যক্তি 1991 সালে বেনারস সিভিল কোর্টে একটি পিটিশন দায়ের করে, যেখানে বলা হয় মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আদেশে কাশী বিশ্বনাথ মন্দিরের কিছুটা অংশ ভেঙে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল, তাই তাদেরকে যেন মসজিদ চত্বরে দেবতা বিশ্বেশ্বরের পুজো এবং উপাসনার অনুমতি দেওয়া হয়। পিটিশনাররা এও দাবি করে যে মসজিদের পুরো জমিটি যেন হিন্দুদের হাতে তুলে দেওয়া হয়। 1998 সালে এলাহাবাদ হাইকোর্ট এই মামলা সংক্রান্ত যাবতীয় প্রসিডিং এর উপর স্থগিতাদেশ জারি করে, আর তখনকার মতো এই ব্যাপারটা চাপা পড়ে যায়। কিন্তু 2019 সালে যখন রাম জন্মভূমি বাবরি মসজিদ মামলার রায় আসে, ঠিক তারপর থেকেই এই ডিসপিউটটি আবারও জেগে ওঠে। অযোধ্যা মামলার ভার্ডিক্ট আসার মাত্র 1 মাস পরেই বেনারস সিভিল কোর্টে জ্ঞানভাপী মসজিদের সার্ভে করার আবেদন জানিয়ে একটি নতুন পিটিশন জমা পড়ে। অবশ্য এলাহাবাদ হাইকোর্ট এবারেও এই মামলার উপর স্থগিতাদেশ জারি করে। 2021 সালের আগস্টে মসজিদের ভেতরে পুজো করার আবেদন জানিয়ে বেনারস সিভিল কোর্টে আবারও একটি নতুন পিটিশন দায়ের হয়। আদালতে মামলা চলে, আর 2022 এপ্রিলে বিচারপতি মসজিদের সার্ভে করার আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে মসজিদ কমিটি সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে, আর সেই কেসের শুনানির সময় 2022 সালের 20 মে তারিখে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় একটি মৌখিক অবজারভেশন দেন। তিনি বলেন, প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট কোনো উপাসনা স্থলের রিলিজিয়াস ক্যারেক্টার কি তা নিরূপণ করতে কোনো বাধা দেয় না। অর্থাৎ তিনি বলছেন যে প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্টের কারণে কোনো উপাসনা স্থলের ধর্মীয় চরিত্র যদিও বদলানো যাবে না, তবে ওই উপাসনা স্থলের ধর্মীয় চরিত্র আসলে কি, সেটি হিন্দুদের উপাসনা স্থল নাকি অন্য কোনো ধর্মের উপাসনা স্থল, তা চিহ্নিত করতে এই আইনে কোনো বাধা নেই। এই মন্তব্য করেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তিনি আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি, যারা জ্ঞানভাপী মসজিদের ম্যানেজমেন্টের দেখাশোনা করে, তাদের বলেছিলেন, যেটা আপনাদের কাছে অদরকারি বা অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছে সেটাই অন্য পক্ষের কাছে বিশ্বাসের বিষয়। তারপর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে জ্ঞানভাপী মসজিদের নন ইনভেসিভ সার্ভে করার নির্দেশ দেওয়া হয়। জাস্টিস চন্দ্রচূড়ের করা এই মন্তব্য এবং সুপ্রিম কোর্টের জারি করা সার্ভের এই আদেশ এমন একটি তালাকে খুলে দেয় যা অসংখ্য চাপা পড়ে যাওয়া ডিসপিউটকে আবারও জাগিয়ে তোলে। বিশেষজ্ঞরা জাস্টিস চন্দ্রচূড়ের এই রায় নিয়ে যথেষ্ট সমালোচনা করেন। বলা হয় জাস্টিস চন্দ্রচূড় প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্টটিকেই দুর্বল করে দিয়েছেন। তিনি এমন একটি প্যান্ডোরা বক্স ওপেন করে দিয়েছেন
যেখান থেকে আগামী দিনে একটার পর একটা বহু পুরনো মন্দির মসজিদ বিবাদ প্রকাশ্যে আসতে থাকবে। নাগরিকদের মধ্যে নতুন করে সাম্প্রদায়িকতার বিভেদ সৃষ্টি হবে, আর সম্ভলের ঘটনার মতো বহু ঘটনা ঘটতে থাকবে যেখানে সাধারণ নাগরিকদের প্রাণহানি হবে। এই ব্যাপারটা এখন জলের মতো পরিষ্কার যে অযোধ্যা ভার্ডিক্ট এবং জ্ঞানবাপী মসজিদের মামলাতে সার্ভের অর্ডার পাস হওয়ার পর থেকে ভারতের বহু প্রাচীন মসজিদকে ঘিরে একটার পর একটা মামলা দেশের বিভিন্ন আদালতে শুরু হয়েছে। আর সেই ধারাবাহিকতাতেই সম্ভলের শাহী জামা মসজিদের এই মামলাটিও শুরু হয়। অবশ্য চান্দৌসির ওই আদালতের বিচারপতি প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট অনুসারে এই মামলাটিকে তৎক্ষণাৎ খারিজ করে দিতে পারতেন, কিন্তু সেরকমটা হয়নি। এবার এতে অনেকেই যুক্তি দিতে পারেন যে এই মামলাটি শাহী জামা মসজিদের ধর্মীয় বৈশিষ্ট্য পরিবর্তনের জন্য করা হয়নি, বরং এটি তার ধর্মীয় বৈশিষ্ট্য নিরূপণের জন্য করা হয়েছে, তার জন্যই সার্ভের আদেশ দেওয়া হয়েছে। কিন্তু সেরকমটা হলেও এই আদেশ এবং এই মামলা ভারতীয় আইনের একটি বিশেষ প্রিন্সিপাল বা নীতির পরিপন্থী। কোড অফ সিভিল প্রসিডিওরে একটি প্রিন্সিপাল রয়েছে যার নাম রেস জুডিকেটা। এর অর্থ আ ম্যাটার অ্যাডজাজড। কোড অফ সিভিল প্রসিডিওরের সেকশন 11 এই রেস জুডিকেটাকে রিপ্রেজেন্ট করে, যেখানে বলা হচ্ছে কোনো ডিসপিউট যদি আদালতের মাধ্যমে পূর্বে সলভ হয়ে গিয়ে থাকে তারপর সেই কেসটিকে আর রিওপেন করা যাবে না। অর্থাৎ কোনো মামলার নিষ্পত্তি যদি কোনো কম্পিটেন্ট কোর্টে হয়ে গিয়ে থাকে, সেই কোর্ট যদি দুপক্ষের মেরিটগুলি খতিয়ে দেখে দুপক্ষের যাবতীয় যুক্তি বিচার বিবেচনা করে তার ফাইনাল জাজমেন্ট দিয়ে থাকে, তাহলে পরে কোনো পক্ষই সেই একই মামলাকে পুনরায় রিওপেন করতে পারবে না। আর সম্বল শাহী জামা মসজিদের এই মামলাটি রেস জুডিকেটাতে পড়ে যাচ্ছে, কারণ এই মামলাটি আদালতে বহুদিন আগেই নিষ্পত্তি হয়ে গিয়েছিল। 1877 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 150 বছর আগে, সেই ব্রিটিশ আমলে মোরাদাবাদ আদালতে একটি পিটিশন দায়ের হয়েছিল এই অনুরোধ জানিয়ে যে সম্ভলের শাহী জামা মসজিদটিকে যেন ইসলাম ধর্মের একটি মসজিদ বলে ডিক্লেয়ার করা হয়। কারণ তার কিছুদিন পূর্বে ছেদা সিং নামে একজন হিন্দু ব্যক্তি মোরাদাবাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আবেদন জানিয়েছিল যেন হিন্দুদেরকে এই মসজিদের ভেতরে পূজা অর্চনার অনুমতি দেওয়া হয়। আর তার পরিপ্রেক্ষিতেই মসজিদ কমিটির পক্ষ থেকে মোহাম্মদ আফজল ইয়ার নামক এক ব্যক্তি মোরাদাবাদ আদালতে এই মর্মে পিটিশন দায়ের করে যেন এই স্ট্রাকচারটিকে মুসলমানদের মসজিদ বলে ঘোষণা করে দেওয়া হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে উপাসনাস্থলের ধর্মীয় বৈশিষ্ট্য নিরূপণের জন্যই এই মামলাটি করা হয়েছিল, যেরকমটা এখনকার এই কেসে করা হচ্ছে। সে সময়ও পুরো মসজিদের সার্ভে করা হয়েছিল। বিচারপতি নিজে পুরো মসজিদ পরিদর্শন করেছিলেন এবং তারপর আদালত ফাইনাল জাজমেন্টে এটা ডিক্লেয়ার করে দেয় যে এই শাহী জামা মসজিদ একটি মুসলিম মস্ক। এই রায়ের বিরুদ্ধে হিন্দু পক্ষ এলাহাবাদ হাইকোর্টে আপিল করেছিল, কিন্তু এলাহাবাদ হাইকোর্টও সমস্ত কিছু খতিয়ে দেখে হিন্দু পক্ষের আবেদনকে ডিসমিস করে এটিকে একটি মসজিদ বলে ডিক্লেয়ার করে দেয়। অর্থাৎ এটা জলের মতো পরিষ্কার যে এই জামা মসজিদের রিলিজিয়াস ক্যারেক্টার নিরূপণের মামলার নিষ্পত্তি আদালতে আগে হয়ে গেছে। ফলে এখন যদি এই একই বিষয়ে পুনরায় আবেদন করা হয় তাহলে সেই কেস রেস জুডিকেটাতে খারিজ হয়ে যাবে। অথচ তারপরেও চান্দৌসি সিভিল কোর্টের সিনিয়র ডিভিশন সিভিল জাজ আদিত্য সিং এই মামলাটিকে গ্রহণ করেন এবং সার্ভে করার আদেশ দেন। তারপর কি ঘটেছে তা আপনাদের আগেই বলেছি। কিন্তু এই মামলার পিটিশনাররা আদালতের কাছে কেবলমাত্র এই আবেদন করেছিল যেন মসজিদের ভেতরে সাধারণ নাগরিকদেরকে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। পিটিশনারদের তরফ থেকে আদালতে এই যুক্তি পেশ করা হয় যে যেহেতু এই মসজিদটি একটি প্রোটেক্টেড মনুমেন্ট আর অ্যানসিয়েন্ট মনুমেন্টস অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস অ্যান্ড রিমেন্স অ্যাক্ট 1958 এবং 1949 অনুযায়ী এ ধরনের স্থাপত্যগুলির ভেতরে জনসাধারণের প্রবেশের অধিকার রয়েছে, তাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেন মসজিদটিকে নিজেদের আন্ডারে নেয় এবং সবাইকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। কিন্তু এ ধরনের আবেদনের নিরিখে আদালত কেন সার্ভের আদেশ জারি করলো তা নিয়ে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন। তবে এটা নিশ্চিত যে সার্ভের রেজাল্ট যাই আসুক না কেন, প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট যতদিন রয়েছে মসজিদের রিলিজিয়াস ক্যারেক্টার কোনোভাবেই পরিবর্তন করা যাবে না, মসজিদটিকে কোনোভাবেই মন্দিরে পরিণত করা যাবে না।
অবশ্য তা সত্ত্বেও একটার পর একটা মসজিদ নিয়ে বিভিন্ন মামলা দেশের নানা আদালতে শুরু হয়েছে। যেমন বারাণসীর জ্ঞানবাপী মসজিদ, মথুরার শাহী ঈদগাহ মসজিদ, রাজস্থানের আজমের শরীফ দরগা, মধ্যপ্রদেশের কমল মওলা মস্ক। দাবি করা হচ্ছে এগুলোর প্রত্যেকটি কোনো না কোনো হিন্দু মন্দিরকে ভেঙে নির্মাণ করা হয়েছে, তাই আদালত যেন হিন্দুদেরকে এখানে পুজো করার অনুমতি দেয়। এখন কথা হচ্ছে, অতীতে যদি সেরকমটা হয়েও থাকে, যদি মন্দির ভেঙেই মসজিদ হয়ে থাকে, কারণ সত্যিই তো মধ্যযুগে এরকম ঘটনা বহুবার ঘটেছে, পুরো পৃথিবী জুড়েই ঘটেছে। প্রাচীন শাসকেরা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য অপরপক্ষের বহু উপাসনা স্থলকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। বহু মন্দির লুট হয়েছে, মন্দিরের জায়গায় মসজিদও তৈরি হয়েছে। এসব অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু প্রাচীন যুগে বা মধ্যযুগে যা যা ঘটে গেছে তার বিচার তো আর এই আধুনিক যুগে বসে করা সম্ভব নয়। সেই সব প্রাচীন শাসকদের অত্যাচারের শাস্তি তো এখন কোনো একটি বিশেষ সম্প্রদায়ের এই প্রজন্মের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না। তাছাড়া ঐতিহাসিক সময়ে এই ভারতবর্ষে যেমন মন্দির ভেঙে মসজিদ হয়েছে, সেরকম বহু প্রাচীন বৌদ্ধ স্তূপ বা জৈন মন্দির ভেঙে হিন্দু মন্দির বা বৈষ্ণব মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, এটাও অস্বীকার করা যাবে না। মৌর্য যুগে বিশেষত সম্রাট অশোকের সময়কালে ভারতবর্ষের একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটেছিল। বহু বৌদ্ধ মন্দির এবং বৌদ্ধ মঠ প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু মৌর্য পরবর্তী যুগে যখন ব্রাহ্মণ্য ধর্ম পুনরায় রিভাইভ করলো, তখন সেই সব বৌদ্ধ উপাসনা স্থলগুলিকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে সেই জায়গায় হিন্দু মন্দির প্রতিষ্ঠিত করা হয়। অনেক সময় এইসব বৌদ্ধ মন্দিরগুলিকে না ভেঙে সেগুলিকে অধিকার করে সেগুলিকেই হিন্দু মন্দিরে পরিণত করা হয়েছিল। এসবের বহু উদাহরণ ইতিহাসেই রয়েছে। যেমন মৌর্য সাম্রাজ্যের পতনের পর পুষ্যমিত্র শুঙ্গ যখন ক্ষমতাশালী হয়ে ওঠেন, তখন তিনি বৌদ্ধ সাধুদের নির্বিচারে হত্যা করেন এবং বৌদ্ধ মনাস্ট্রিগুলিকে ধ্বংস করে দেন। সেরকমই বঙ্গের রাজা শশাঙ্ক বহু বৌদ্ধ মন্দির আর বৌদ্ধ মঠ ধ্বংস করেছিলেন। 7th সেঞ্চুরিতে চীন থেকে ভারত ভ্রমণে আসা পর্যটক হিউয়েন সাং তার বিবরণীতে লিখেছেন, রাজা শশাঙ্ক গয়ার সেই বোধি বৃক্ষটিকেও কেটে ফেলেন যার নিচে বসে গৌতম বুদ্ধ মহাবোধি লাভ করেছিলেন। আবার 11th সেঞ্চুরিতে কালচুরি রাজা কর্ণ মগধের অন্ততপক্ষে 84টি বৌদ্ধ মন্দির এবং বহু মনাস্ট্রি ধ্বংস করেছেন, যা সপ্তদশ শতাব্দীর তিব্বতীয় স্কলার তারানাথের লেখা থেকে জানা যায়। অপরদিকে তেলেঙ্গানাতে অবস্থিত পদমক্ষী মন্দির, জ্ঞান সরস্বতী মন্দির আসলে ছিল জৈন মন্দির। সেরকমই মহারাষ্ট্রের কোলাপুরে অবস্থিত মহালক্ষ্মী মন্দির, যা সপ্তম শতাব্দীতে চালুক্য রাজবংশের আমলে নির্মিত হয়েছিল, তাও আসলে ছিল একটি জৈন মন্দির। কর্ণাটকের নাগনাথ মন্দিরও একটি জৈন মন্দির, যেটি 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। এরকম বহু উদাহরণ, বহু প্রমাণ ইতিহাসে রয়েছে। এখন ইতিহাসের সেই সব প্রামাণ্য দলিলগুলিকে আদালতে পেশ করে যদি বৌদ্ধ বা জৈন সম্প্রদায় তাদের সেই সব প্রাচীন মন্দিরগুলির অধিকার ফিরে পাওয়ার দাবি জানাতে শুরু করে, এ নিয়ে আদালতগুলিতে গুচ্ছ গুচ্ছ পিটিশন ফাইল করতে শুরু করে, তখন কি হবে? তখনও কি বিচারপতিরা সেই সব মন্দিরগুলির সার্ভে করার রায় দিয়ে দেবেন? তারপর আবার কেরালার শবরীমালা মন্দির নিয়ে সেখানকার আদিবাসী মালা আরিয়া কমিউনিটি দাবি জানাচ্ছে যে এই মন্দিরটি 19th সেঞ্চুরি পর্যন্ত তাদের অধিকারে ছিল, কিন্তু পান্ডালনের রাজ পরিবার তাদেরকে মন্দির থেকে এবং সেই সংলগ্ন 17টি পাহাড় থেকে জোর করে উচ্ছেদ করে দেয়। এখন তারা পুনরায় মন্দিরটিকে নিজেদের অধিকারে ফিরে পাওয়ার দাবি জানাচ্ছে। এই দাবির কি হবে? ফলে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়গুলির মধ্যে উপাসনা স্থলকে ঘিরে এ ধরনের অসংখ্য বিবাদ বহু আগে থেকেই রয়েছে। কিন্তু বর্তমানে যেভাবে কেবলমাত্র একটি সম্প্রদায়ের উপাসনা স্থলকে ঘিরে আইনি স্তরে আর প্রশাসনিক স্তরে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, তাতে আগামী দিনে যদি এই সমস্ত ধর্মীয় সম্প্রদায়গুলির দাবি নিয়ে রাস্তায় নামে, আদালতের মুখাপেক্ষী হয়, তাহলে কি হবে? ফলে এই জিনিস এখানেই থেমে যাওয়া দরকার। প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট একেবারে যথাযথভাবে পালন হওয়া দরকার। তা না হলে আগামী দিনে দেশের সামনে আরো বড় সমস্যা দেখা দেবে। প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্টকে সাইডলাইনে রেখে আমাদের দেশের আদালতগুলি যদি এভাবেই অর্ডার পাস করতে থাকে, তাহলে ভারতীয় সংবিধানের একটি মূল স্তম্ভ সেকুলারিজম বা লিবার্টি এবং ইকুয়ালিটির মতো বেসিক কম্পোনেন্টগুলি নিশ্চিতভাবে লঙ্ঘিত হবে। আর এরকমটা হলে সেই গিটটা আলগা হয়ে যাবে,
যেটা এত ধর্ম, বর্ণ এবং ভাষার বিভেদ সত্ত্বেও আমাদের এই পুরো জাতিকে একত্রে বেঁধে রেখেছে। একবার ভেবে দেখুন, এই মন্দির মসজিদ নিয়ে যেভাবে একটার পর একটা ডিসপিউট সামনে আসছে, তা যদি চলতে থাকে, সেটা কি আমাদের দেশের আভ্যন্তরীণ শান্তি বজায় রাখার ক্ষেত্রে খুব একটা ভালো হবে? এভাবেই যদি মন্দির মসজিদ হিন্দু মুসলমানে পুরো দেশ বিভক্ত হয়ে যায়, তাতে রাজনৈতিক নেতাদের হয়তো লাভ হবে, কিন্তু দেশের আর্থিক অগ্রগতির কি হবে? কোথায় আমরা আশা করছি যে আমরা চীনের সাথে কম্পিট করব? বিশ্বের অর্থনীতিতে আমাদের অবস্থান সামনের দিকে আরো এগিয়ে যাবে, দেশের দারিদ্র্য এবং বেকারত্বের হার কমবে, কর্মসংস্থান বাড়বে, দেশ সমৃদ্ধ হবে। কিন্তু চারিদিকে যেভাবে সাম্প্রদায়িক বিভেদ ক্রমশ বাড়ছে, তাতে সেই আশা কতটা বাস্তবায়িত হতে পারবে? আমরা কি শুধু মন্দির আর মসজিদ নিয়েই মেতে থাকবো, নাকি দেশের উন্নতির দিকে এবার নজর দেব? আপনারা কোনটা চাইছেন? আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।